ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আপকামিং বিভিন্ন এক্সাম যেমন রেলওয়ে, পুলিশের এসআই কনস্টেবল, সামনে পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ, এগুলোকে মাথায় রেখে আমাদের এই সেশনটা আজকে আমরা নিয়ে এসেছি। তো সেশনের সাথে যুক্ত থাকো। দেখো, আমরা ফার্স্ট কোয়েশ্চেন যেটা আলোচনা করব সেটা হচ্ছে এসএলভির পুরো রূপ কি। এসএলভি মানে এটাকে যদি আমরা লিখে নিই, এটাকে আমরা এসএলভি বলি। এই এসএলভির পুরো নামটা জানতে চেয়েছে, কি আছে? স্ট্যাটিউটারি লিকুইডিটি ভেরিয়েবল না, স্টেট লেভেল ভেরিয়েশন না, হ্যাঁ স্যাটেলাইট লঞ্চ, এটা ভেহিকেল হবে। হ্যাঁ, ভেহিকেল, স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল হচ্ছে এসএলভির পুরো নাম। এবার এটার কথা একটু বলি যে প্রথম যে প্রজেক্টটা স্টার্ট হয়েছিল এসএলভির যে প্রজেক্টটা, এটা 1970 তে চালু হয় এবং যার ট্রায়াল বা এক্সপেরিমেন্ট করা হয়েছিল যে স্যাটেলাইটকে দিয়ে, সেটা হচ্ছে SLV-3 এটা দিয়ে। এবং এর যে চেয়ারম্যান, প্রজেক্ট যে চেয়ারম্যান ছিলেন বা এই প্রজেক্টের যিনি চেয়ারম্যান ছিলেন, তিনি নান আদার দেন আমাদের সকলেরই চেনা বা ফার্স্ট সায়েন্টিস্ট যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, ডক্টর APJ আব্দুল কালাম স্যার। এনে তো এই মিশনের তিনি হেড ছিলেন এবং প্রথম যে প্রজেক্টটা করা হলো বা এক্সপেরিমেন্ট করা হলো সেটা SLV-3 দিয়ে 1970। চলো, এটা ছিল আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। হ্যাঁ, এবার দেখো, ভারতে কবাডি খেলা তো হয়, রাশিয়াতে দাবা জনপ্রিয় খেলা, ঠিক আছে। কিন্তু রাশিয়াতে দাবা জনপ্রিয় হলেও রাশিয়ারা আরো একটা খেলা খেলে যেটাকে আমরা বলি ব্যান্ডি। এটা একটা কি টাইপ অফ হকি, আমেরিকা বেসবলের জন্য জনপ্রিয়, মূলত এদের বেসবলটা খুবই জনপ্রিয় খেলা। ইংল্যান্ডে তো ক্রিকেট, ঠিক আছে। তো সেক্ষেত্রে উত্তর হবে আমেরিকা, মানে অ্যাকর্ডিং টু দ্য অপশন যদি আমরা বলি, তো সেক্ষেত্রে আমেরিকা কাছাকাছি। এটা মাথায় রাখবে যে রাশিয়ার খেলা দাবা, রাশিয়ার দাবা জনপ্রিয় খেলা, চেস খুব জনপ্রিয় রাশিয়াতে, কিন্তু মোস্ট পপুলার গেম রাশিয়ার। কিন্তু তাছাড়াও ব্যান্ডি বলে যে খেলাটা, সেটাকে আমরা পাই, কারণ এই ব্যান্ডি যেটা হকি, সেটাকে রাশিয়ার ন্যাশনাল গেমও বলা হয়, রাশিয়ার ন্যাশনাল গেম, এটা মাথায় রাখবে। চলো নেক্সট আসি। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে লোকনায়ক নামে পরিচিত? লোকনায়ক হচ্ছে জয়প্রকাশ নারায়ণ। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি যেটা ছিল, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, তার ফাউন্ডার তিনি, এটা মাথায় রাখবে। তো আচার্য জয়প্রকাশ নারায়ণ। লালা লাজপত রায় আমরা জানি যে তিনি একজন, মানে লালা লাজপত রায় বা বাল গঙ্গাধর তিলক, এদেরকে আমরা কি জানি যে কংগ্রেসের দুটো ভাগ ছিল। কংগ্রেসের মতাদর্শগত কারণে কংগ্রেস দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা চরমপন্থী, একটা নরমপন্থী। তো এই বাল গঙ্গাধর তিলক বা লালা লাজপত রায়, এরা কিন্তু চরমপন্থী যে মতাদর্শটা ছিল, তাদের সাথে তাদের মেম্বার তারা ছিল, চরমপন্থী নামেই তারা পরিচিত। আর একটা যার নাম আছে MS গোয়ালকার। এই যে MS গোয়ালকার, তিনি গুরুজি নামে পরিচিত, গুরুজি, ঠিক আছে। এবং এনাকে আমরা বলি তিনি কি সেকেন্ড ফাউন্ডার অফ RSS, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যেটা রয়েছে, এবং যার অ্যাকচুয়াল ফাউন্ডার যিনি রয়েছে হেগলেভার, ইনি ছিলেন এর ফাউন্ডার। তো তিনি সেকেন্ড ফাউন্ডার বলা যেতে পারে, সেকেন্ড ছিলেন, এবং তিনি গুরুজি নামে বেশি পরিচিত। লালা লাজপত রায়কে আমরা সকলেই জানি যে কিভাবে তার পরিণতি বা মৃত্যু হয়েছিল, পুলিশের লাঠির আঘাতে তার মৃত্যু হয়। বাল গঙ্গাধর তিলক আলাদা করে কিছু বলার নেই। তিলক, তার মৃত্যুর পর তিলক তহবিল বা তিলক ফান্ড গড়ে তোলা হয়েছিল। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট আছেই। এবার আসি, ভারতে আসা সমুদ্রপথ কে প্রথম চালু করেন? ভারতে আসা সমুদ্রপথ চালু করেছিলেন কে? ভাস্কো ডা গামা। তাকে আমরা কি বলি? তিনি ছিলেন প্রথম ইউরোপিয়ান যিনি কি করেছিলেন, ভারতের মাটিতে পা দিয়েছিলেন ইউরোপিয়ান হিসাবে,
কত সালে? 1498 সালের 20 জুনে। কোথায় এসেছিলেন? তিনি এসেছিলেন কালিকটে। তিনি এসেছিলেন হচ্ছে কালিকটে, কালিকট। এই সময় কালিকটের যিনি রাজা ছিলেন তাকে আমরা জামোরিন বলি। অ্যাকচুয়ালি জামোরিন তার নাম নয়, যার নাম হচ্ছে মান্না বিক্রামা। মান্না বিক্রামা তিনি ছিলেন, তিনি তাকে ওয়েলকাম করেছিলেন তিনি যখন কালিকটে পৌঁছায়। তো এইভাবে যে মানে তিনি কোথা থেকে এসেছিলেন, তিনি এসেছিলেন হচ্ছে, এইটা যদি সাউথ আফ্রিকা হয়, এইখান থেকে তিনি একটা নিউ রুটে ইন্ডিয়াতে পা দিয়েছিলেন আর কি, ইন্ডিয়াতে পা দিয়েছিলেন, এইখানে পৌঁছেছিলেন। এই যে রুটটা তিনি চালু করেছিলেন, এই রুটটা, এটাকে বলা হচ্ছে তোমার কেপ অফ গুড হোপ, যার আগের নাম ছিল কেপ অফ স্ট্রং, বা আর বাংলায় বললে আমরা আরো ভালো বুঝতে পারবো, এটাকে আমরা বলি, প্রথমে নাম ছিল ঝড়ের অন্তরী, তারপরে নাম চেঞ্জ হয়ে হচ্ছে উত্তম আশা অন্তরী বা কেপ অফ গুড হোপ। তো এইখান থেকে তিনি যাত্রা শুরু করে এইখানে পৌঁছেছিলেন। তো তিনি হচ্ছেন প্রথম ইউরোপিয়ান যিনি ভারতে আসেন। আগ্রা দুর্গ কে তৈরি করে? আগ্রা ফোর্ট বিল্ড বাই, আগ্রা ফোর্ট তো নান আদার দেন আকবর তৈরি করেন 1565-এ। আকবর তৈরি করেছিলেন এটা আগ্রাতে, এই আগ্রা ফোর্ট তিনি বানান। তাছাড়া প্রত্যেকটা নাম তোমাদের সাথে দেখো পরিচিত, শাহজাহান, হ্যাঁ, যে করে নাম দিয়েছে দেখো, মোহাম্মদ বিন তুগলক, হুমায়ুন, প্রত্যেকেই। আকবরের আরো অনেক কৃতিত্ব রয়েছে, সেগুলো বললে হয়তো শেষ করা যাবে না, ঠিক আছে। প্রচুর কৃতিত্ব রয়েছে। তিনি ফতেপুর সিক্রি তৈরি করেছিলেন, ফতেপুর সিক্রি, এটা তার ক্যাপিটালও ছিল একটা সময়, দীর্ঘ সময় ধরে প্রায় 8 থেকে 10 বছর ফতেপুর সিক্রিতে তিনি তার রাজধানী করে তিনি ছিলেন। এটা ছিল, এটা বলা হয় তার জীবনের সবথেকে ক্রিটিক্যাল টাইম আকবরের। এবং আমরা জানি আকবর একজন নিরক্ষর সম্রাট ছিলেন, কিন্তু তার জ্ঞানের মানে অফুরন্ত জ্ঞান ছিল, মানে অত্যন্ত নলেজেবল একজন পার্সন ছিল, যে নিরক্ষর হয়েও যে শাসন ক্ষেত্রে একজন সম্রাটের কি করণীয় থাকে, একজন সম্রাট কতটা করতে পারে, সেটা আকবরের থেকে আমরা জানতে পারি। তাই জন্য তাকে বলা হয় যে আকবর কথার অর্থ হচ্ছে আকবর দি গ্রেট, মহান, ঠিক আছে। এই তো তার জীবনের নানা ঘাত প্রতিঘাত আছে, তা সত্ত্বেও তিনি একটা সুবিশাল সাম্রাজ্য তার দখলে করতে পেরেছিলেন। হ্যাঁ, তারপর আমরা জানি যে 1562-তে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তোমার কাছানাগা ডাইনেস্টির মুমতাজ মাহেলের সাথে তার বিবাহ হয়, এবং প্রথম পুত্র সন্তান যদি আমরা বলি তো সেখান থেকেই আসে, যার নাম আমরা কি জানি, জাহাঙ্গীর। জাহাঙ্গীরের জন্ম দেয় তোমার আকবরের ওয়াইফ, ফার্স্ট ওয়াইফ। তো এটা হচ্ছে তোমার আকবরেরটা আমরা মনে হয় সম্ভবত মুমতাজ মহল বলে ফেললাম, ওটা সরি, ওটা শাহজাহানেরটা বলেছি। আকবরেরটা হচ্ছে যোধাবাই, বা তিনি আরো অনেক নামে পরিচিত, হারকাবাই, মানমাতি বাই, বা সব থেকে পরিচিত যে নামটা সেটা হচ্ছে মারিউজ্জুমান। এই মারিউজ্জুমানি টাইটেলটা আকবরই তাকে দিয়েছিলেন। এতটা খুশি হয়েছিলেন যে যখন তিনি তার দীর্ঘদিন ধরে তিনি কিন্তু চেষ্টা করছেন তার এক উত্তরাধিকারী আসবে, যে তারপরে সম্রাট হবে বা তার এই বিশাল সাম্রাজ্যকে কে এগিয়ে নিয়ে যাবে, এই নিয়ে তিনি খুব চিন্তিত ছিলেন। তো এই জন্য তিনি প্রায় দীর্ঘ সময়, জীবনের একটা দীর্ঘ সময় তিনি কিন্তু সেলিম চিশতির দরবারে তিনি পড়ে থাকতেন। তো তারপরে যখন যোধাবাই জন্ম দিল তোমার জাহাঙ্গীরের, তো তিনি মনে প্রাণে এটা বিশ্বাস করলেন যে এটা সেলিম চিশতির আশীর্বাদে হয়তো তার এই পুত্র সন্তান লাভ হয়েছে। তখন তিনি তাকে সিকু বাবা বলে ডাকতেন, সেই বা সেলিম যার অ্যাকচুয়াল নাম। তো এগুলো বিভিন্ন কাহিনী শোনা যায় বা এগুলো ইতিহাসে আমরা পড়েছি বিভিন্ন ভাবে। তো এই হিস্ট্রিগুলো তো রয়েছেই আকবরের ক্ষেত্রে, ঠিক আছে। তিনি মধ্যপ্রদেশের গন্ডোয়ানা দখল করছেন, সুরাট দখল করছেন, বুলন্দ দরওয়াজা নির্মাণ করছেন, তিনি কাবুল দখল করছেন, ঠিক আছে। দাক্ষিণাত্যে অভিযান পাঠাচ্ছেন, প্রথম মুঘল সম্রাট হিসাবে বাংলা আক্রমণ করে দাউদ খাঁকে পরাজিত করছেন। তো এগুলো মাহজার ঘোষণা করছেন। তো এই একাধিক মানে যদি শুধু আকবর নিয়ে একটা সেশন হয়ে যাবে। এই তো হুমায়ুনকে আমরা বলি যে তাকে
হুমায়ুন কথার অর্থ আমরা অ্যাকচুয়ালি বলি ফরচুনেট, ভাগ্যবান, কিন্তু আশ্চর্যের বিষয় তাকে বলা হচ্ছে যে মুঘল যুগের সব থেকে সমস্যার সন্তান তাকে বলা হয়। তার জীবনের একটা ফেজ তাকে কি করতে হচ্ছে, এক্সাইলে কাটাতে হয়েছে, তারপর আবার তিনি কামব্যাক করছেন, করে তিনি বেশি দিন সিংহাসন দখল করতে পারেননি বা সিংহাসনে থাকতে পারেননি, অ্যাক্সিডেন্টাল তার ডেথ হয়ে যায়। মোহাম্মদ বিন তুগলক, তিনি তো ইতিহাসে আমরা জানি যে মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বা ম্যাড কিং বলা হয় বা ইলিটারেট ডাম্পও বলে, কিন্তু অ্যাকচুয়ালি এই যে বিশেষণগুলো তার নামের সাথে লাগানো হয় এটা হয়তো সর্বৈব ঠিক নয়। তার কারণ হচ্ছে তার যে সিদ্ধান্তগুলো ছিল সেটা ছিল সময়ের থেকে এগিয়ে, বা বলতে পারো সময় যে টাইমে দাঁড়িয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছে সেই টাইমের সাথে তার এই ডিসিশন গুলো কিন্তু অ্যাডজাস্ট হয়নি। বলা যায় তিনি অনেক অ্যাডভান্স চিন্তাধারা করেছিলেন যেটা সেই সময় উপযোগী ছিল না। তো তখন সেই কারণে তার এই সিদ্ধান্তগুলো এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট করা, তিনি হয়তো সিদ্ধান্তগুলো প্রত্যেকটা একদম সঠিক নিয়েছিলেন কিন্তু সেগুলোকে ঠিকঠাক প্রপার এক্সিকিউট করতে পারেননি। তো এই কারণে তিনি ইতিহাসে কিন্তু ম্যাড কিং বলে আমাদের কাছে পরিচিত। এটা সঠিক উত্তর। একটি হ্রদের জল যদি অন্য তরল পদার্থের মতো ব্যবহার করে, এটা নিচ থেকে উপরে এটা কি হয়ে যাবে, বরফ হবে। ভাস্কো ডা গামা একজন তো পর্তুগিজ ছিলেন, এটা আমরা জানি। পর্তুগিজ যারা প্রথম ভারতবর্ষে, যাদের প্রথম আগমন ভারতে হয়েছিল পর্তুগিজদের, তারপরে ডাচরা আসে, তারপরে ব্রিটিশরা আসে, তারপরে আসে হচ্ছে তোমার ড্যানিশরা এবং লাস্টে আসে ফ্রেঞ্চরা। তো এই অর্ডার এইভাবে মনে রাখবে। পোখরান-1 পারমাণবিক পরীক্ষার সময় ভারতীয় পারমাণবিক বৈজ্ঞানিকেরা যে কোড নাম ব্যবহার করেছিল তার নাম হচ্ছে লাফিং বুদ্ধা। এটা এবং আমরা জানি পোখরান-1 74 হয়, 1974 গিয়ে ইন্দিরা গান্ধীর সময় রাজস্থানের পোখরানে করা হয়েছিল এই টেস্টটা। ঠিক আছে, পৃথিবীতে কোনটি সর্ববৃহৎ লবণাক্ত নদ? এটা কাস্পিয়ান সাগর। আর যদি ভারতে জিজ্ঞেস করে তাহলে হচ্ছে চিল্কা হবে। আর উলারকে আমরা যদি বলি, এই চিল্কাকে আমরা কি বলি, এটাকে লাগুন বলি। এশিয়ার সব থেকে বড় বা লার্জেস্ট লেগুন বলা হয়, বা এটাও বলা হয় যে এটাই হচ্ছে আমাদের লার্জেস্ট স্যালাইন ওয়াটার লেক। এটাকে লার্জেস্ট স্যালাইন ওয়াটার লেকও বলে, কিন্তু লার্জেস্ট ইনল্যান্ড স্যালাইন ওয়াটার লেক যদি বলা হয় তাহলে কিন্তু সেটা সাম্বার হবে রাজস্থানে। উলারকে যদি আমরা বলি লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক, লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক, উলার ফ্রেশ ওয়াটার লেক, এটা কাশ্মীরে রয়েছে। এটা চিল্কা তো আমরা জানি সবাই উড়িষ্যাতে রয়েছে। এই হচ্ছে বাকি অপশনগুলো। রোগীর পাকস্থলীর ভেতরের অবস্থা বুঝবার জন্য চিকিৎসকরা যে এন্ডোস্কোপ ব্যবহার করে, এন্ডোস্কোপ এটা দিয়েই হয়ে যাবে, এন্ডোস্কোপ। তো এন্ডোস্কোপের যে ব্যবহার বা ইউজেস সেটা কিসের ভিত্তিতে হয়? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অফ লাইট, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এটা আনসার হবে। তো এটা ছিল আজকে আমাদের 10টা কোয়েশ্চেন। তো দেখা হচ্ছে নেক্সট সেশনে। থ্যাংক ইউ।